আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, ভালো থাকো এই প্রত্যাশাই করি। সকলের সুস্থতা কামনা করে আমি মুরাদ হোসেন আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের দ্বাদশ অধ্যায় অর্থাৎ জ্যামিতি। আজকে বিস্তারিতভাবে আলোচনা করব চতুর্ভুজ, আয়ত, বর্গ ও বৃত্ত সম্পর্কে। আজকের আলোচনার পর চতুর্ভুজ, আয়ত, বর্গ ও বৃত্ত সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। তৃতীয় শ্রেণীর ভিডিও দেখার জন্য ইউটিউবে সার্চ অপশনে গিয়ে লিখতে পারো তোমরা 3ch2 ম্যাথ, এটা দ্বিতীয় অধ্যায়ের জন্য। তৃতীয় অধ্যায়ের জন্য তোমরা লিখতে পারো 3ch3 ম্যাথ। চতুর্থ অধ্যায়ের জন্য লিখতে পারো 3ch4 ম্যাথ। অর্থাৎ প্রথমে আমরা ক্লাস লিখব, তারপরে চ্যাপ্টার, তারপরে ম্যাথ। আমাদের 3 এবং ম্যাথ এটা ফিক্সড, শুধু ch 1 2 3 4 5 6 এইভাবে লিখতে হবে। যেমন আজকে আমরা দ্বাদশ অধ্যায় আলোচনা করতেছি, দ্বাদশ অধ্যায়ের জন্য তোমরা লিখবা ch12। ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য ইউটিউবে আমার বেশ কিছু ভিডিও রয়েছে, আশা করি তোমরা দেখলে অবশ্যই উপকৃত হবে। ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভিডিওগুলো দেখার জন্য ইউটিউবে সার্চ অপশনে গিয়ে MURAD24F লিখে সার্চ দিলেই ভিডিওগুলো চলে আসবে। তবে শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে, MURAD24F এর ভিতরে কোনো স্পেস দেয়া যাবে না। চতুর্ভুজ কাকে বলে? একটি আকৃতি যা 4টি সরলরেখা দ্বারা আবদ্ধ তাকে চতুর্ভুজ বলে। অন্যভাবে বলতে পারি, 4টি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। যে কোনো আকৃতি যেখানে 4টি সরলরেখা দ্বারা আবদ্ধ থাকবে সেটাকেই কি বলা হবে? চতুর্ভুজ বলা হবে। তাহলে এই যে চিত্রটা দেখলাম আমরা, চিত্রটা হলো চতুর্ভুজ। চিত্রে ABCD একটি চতুর্ভুজ। তাহলে চলো আমরা এখন চতুর্ভুজের বৈশিষ্ট্যগুলা দেখি। একটি চতুর্ভুজের 4টি বাহু থাকে। একটি চতুর্ভুজের 4টি কোণও থাকে। এই একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, 4টা কোণ। চতুর্ভুজের 4টি কোণের মোট পরিমাপ 4 সমকোণ বা 360 ডিগ্রি। দেখো এখানে দুইটা কর্ণ দেখলাম, তাহলে একটি চতুর্ভুজে 2টি কর্ণ থাকে। আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে আয়ত বলে। অন্যভাবে বলতে পারি, একটি চতুর্ভুজ যার 4টি কোণই সমকোণ বা 90 ডিগ্রি এবং বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই তাকে আয়ত বলে। তাহলে এই যে একটা চিত্র দেখলাম, এই চিত্রটা হলো আয়ত। চিত্রে ABCD একটি আয়ত। তাহলে আয়তের আমরা কিছু বৈশিষ্ট্য দেখে আসি। একটা চতুর্ভুজের যা বৈশিষ্ট্য, আয়তের সব বৈশিষ্ট্যই কিন্তু রয়েছে। তাহলে একটি আয়তের 4টি বাহু থাকে। একটি আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ এই যে DC বাহু, AB বাহু বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, আবার AD বাহু BC বাহুর সমান এবং সমান্তরাল। একটি আয়তের 4টি কোণ থাকে, 1 2 3 4 কোণ। আয়তের প্রতিটি কোণের পরিমাপ 1 সমকোণ বা 90 ডিগ্রি, অর্থাৎ আয়তের 4টি কোণই সমকোণ। আয়তের 4টি কোণের মোট পরিমাপ 4 সমকোণ বা 360 ডিগ্রি। দেখো এটা হলো কর্ণ, এটা আরেকটা কর্ণ। তাহলে কয়টা কর্ণ পাইলাম? 2টা কর্ণ। একটি আয়তের 2টি কর্ণ থাকে। আয়তের কর্ণ 2টি দৈর্ঘ্য সমান। আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান ও বিপরীত বাহু দুটি পরস্পর সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে বর্গ বলে।
অন্যভাবে বলতে পারি একটি চতুর্ভুজ যার 4টি কোণই সমকোণ বা 90 ডিগ্রি এবং 4টি বাহুর দৈর্ঘ্য একই তাকে বর্গ বলে। তাহলে আমরা যে চিত্রটা দেখলাম এটা একটা বর্গ। চিত্রে ABCD একটি বর্গ। বর্গের কিছু বৈশিষ্ট্য রয়েছে, তো বর্গের আমরা বৈশিষ্ট্যগুলো দেখি আগের মতো। একটি বর্গের 4টি বাহু থাকে। বর্গের বাহুগুলো পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। একটি বর্গের 4টি কোণ থাকে। বর্গের প্রতিটি কোণের পরিমাপ 1 সমকোণ বা 90 ডিগ্রি। অর্থাৎ বর্গের 4টি কোণই কি সমকোণ। বর্গের 4টি কোণের মোট পরিমাপ 4 সমকোণ বা 360 ডিগ্রি। তো এখানে উল্লেখ্য যে যে কোনো চতুর্ভুজেরই 4টা কোণ যোগ করলে 360 ডিগ্রি বা 4 সমকোণ হবে, এটা মনে রাখবে, যে কোনো চতুর্ভুজ হোক। তাহলে এই যে এখানে দেখলা এটা কর্ণ, এটা আরেকটা কর্ণ। তাহলে একটা বর্গে কয়টা কর্ণ থাকে? 2টা কর্ণ থাকে। বর্গের কর্ণ দুইটির দৈর্ঘ্য কি? অবশ্যই কি সমান। বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে এই সমদ্বিখণ্ডিত করলে এখানে একটা সমকোণ কিন্তু উৎপন্ন হয়েছে এগুলা। তাহলে আয়ত ও বর্গের মধ্যে সাদৃশ্য বা মিল কোথায়? এ হলো একটা আয়ত আর এখানে হলো একটা বর্গ। তাহলে চিত্র দেখেই কিন্তু আমরা কি সাদৃশ্য বা মিল খুঁজে বের করতে পারবো। তাহলে দেখো আয়ত এবং বর্গের মধ্যে মিল কোথায়? আয়ত ও বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ, অর্থাৎ আয়তের প্রত্যেকটা কোণ সমকোণ, আবার বর্গের প্রত্যেকটা কোণ কি সমকোণ। আবার বিপরীত বাহু দুইটি পরস্পর সমান্তরাল। আয়তের বিপরীত বাহুগুলো যেরকম সমান্তরাল, এই বর্গের বাহুগুলোও কি পরস্পর কি সমান্তরাল। এবং কর্ণ দুইটি পরস্পর সমান। আয়তের 2টা কর্ণ সমান, আবার বর্গের 2টা কর্ণও কি সমান। তাহলে আমরা অমিলটা কোথায় রয়েছে আয়ত বর্গের মধ্যে? বৈসাদৃশ্য বা অমিলটা কোথায়? আমরা আগের মতো আয়ত এবং বর্গের চিত্রটা দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আয়তের কিন্তু বিপরীত বাহুগুলা সমান, 4টা বাহু কিন্তু সমান না, কিন্তু বর্গের কিন্তু 4টা বাহু সমান। এটাই হলো অমিল। আয়তের বিপরীত বাহু দুটি পরস্পর সমান, কিন্তু বর্গের প্রত্যেকটি বাহু পরস্পর সমান। বৃত্ত কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে। অথবা একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দু দ্বারা গঠিত সুষম আবদ্ধ বক্রাকার ক্ষেত্রকে বৃত্ত বলে। অথবা একটি আবদ্ধ বক্ররেখা যার প্রতিটি বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে তাকেই বৃত্ত বলে। আমরা এখানে 3টা সঙ্গ দিলাম, যেটা তোমার কাছে সহজ মনে হয় সেটাই শিখবা। 3টাই যে শিখতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো একটা শিখলেই হবে। যেটা তোমার কাছে সহজ মনে হবে সেই সংজ্ঞাটাই শিখবা। চিত্রটা দেখি। তাহলে এই বিন্দুটার নাম হলো, এই যে বিন্দু, এই বিন্দুটার নাম হলো ও। তাহলে চিত্র এটা একটা বৃত্ত। আমরা লিখতে পারি চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্ত। বৃত্তের বিভিন্ন অংশ রয়েছে। তাহলে বৃত্তের বিভিন্ন অংশের মধ্যে কি রয়েছে আমরা দেখি। কেন্দ্র, পরিধি, ব্যাসার্ধ, ব্যাস, যে, বৃত্তচাপ, বৃত্তাংশ, বৃত্তকলা প্রভৃতি। বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা চিত্রের মাধ্যমে একটু জানবো এখন। বৃত্তের কেন্দ্র কাকে বলে? বৃত্তের যে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ, সেই নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বলে। তাহলে এই যে বিন্দু, এটাকে কেন্দ্র করে কি বৃত্ত অঙ্কিত হয়েছে, তাহলে এই বিন্দুটাকেই কি বলা হয়? কেন্দ্র। কার কেন্দ্র? বৃত্তের কেন্দ্র। তাহলে এই বিন্দুটার নাম ও, তাহলে চিত্রে ও বৃত্তের কেন্দ্র। বৃত্তের পরিধি কাকে বলে? কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ থাকে তাকে পরিধি বলে। তাহলে এই যে কেন্দ্র,
এই যে বক্ররেখাটা, এই বক্ররেখাটাকেই বলা হয় কি বৃত্তের পরিধি। চিত্রে এবিসি গোলাকার বক্ররেখাটি হলো বৃত্তের পরিধি। ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো বিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে বৃত্তের ব্যাসার্ধ বলে। অর্থাৎ এই যে কেন্দ্র, এটা হলো পরিধি, এই পরিধির উপর যে কোনো বিন্দুই নিই না কেন, কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। চিত্রে বৃত্তের কেন্দ্র ও সি পরিধির উপর যে কোনো একটি বিন্দু, সুতরাং ও সি বৃত্তের ব্যাসার্ধ। এই যে ও সি বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের পরিধির উপর যতগুলো বিন্দু থাকা সম্ভব, বৃত্তের ততগুলো ব্যাসার্ধ অঙ্কন সম্ভব, এবং প্রতিটি ব্যাসার্ধের দৈর্ঘ্য সর্বত্র সমান। আর একটি বৃত্তের মধ্যে অসংখ্য অসংখ্য ব্যাসার্ধ অঙ্কন করা সম্ভব। বৃত্তের ব্যাস কাকে বলে? বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অঙ্কিত যে সরলরেখা কেন্দ্র দিয়ে যায় তাকে বৃত্তের ব্যাস বলে। অর্থাৎ বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমরা সরলরেখা অঙ্কন করব, কিন্তু সরলরেখাটি অবশ্যই কি কেন্দ্র দিয়ে যাবে। কেন্দ্র দিয়ে না গেলে কিন্তু সেটা ব্যাস হবে না। দেখো পি এবং কিউ দুইটা বিন্দু, এবং এই যে সরলরেখাটা অঙ্কন করলাম অবশ্যই কি কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এই পি কিউ সরলরেখাটাই কি ব্যাস। তাহলে চিত্রে পি কিউ বৃত্তের ব্যাস যা ও কেন্দ্র দিয়ে গিয়েছে। একটি বৃত্তের অসংখ্য ব্যাস অঙ্কন করা যায়। বৃত্তের ব্যাসই হলো বৃত্তের মধ্যে বৃহত্তম বা সর্ববৃহৎ সরলরেখা। অর্থাৎ এই বৃত্তটার ভিতরে ব্যাসের চেয়ে বড় কোনো সরলরেখা অঙ্কন করা সম্ভব না। ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ। অর্থাৎ একটু আগে আমরা ব্যাসার্ধ দেখলাম, ব্যাসার্ধটা কি দেখি, ও বিন্দু থেকে কিউ পর্যন্ত এটা ব্যাসার্ধ, আবার ও বিন্দু থেকে পি পর্যন্ত এটা একটা ব্যাসার্ধ। তাহলে কি এখানে দুইটা ব্যাসার্ধ আছে, তাহলে ব্যাস একটা, ব্যাসার্ধ হলো দুইটা, তার মানে কি ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দ্বিগুণ। যে কাকে বলে? বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে বৃত্তের জ্যা বলে। অর্থাৎ বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর সংযোজক সরলরেখাকে বৃত্তের জ্যা বলে। দেখো এই যে পি কিউ সরলরেখা এটা জ্যা, আর একটু আগে ব্যাস দেখলাম, ব্যাসটাও কিন্তু জ্যা। যেহেতু সংজ্ঞায় কি বলা হয়েছে, পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে বৃত্তের জ্যা বলে, তাহলে ব্যাসও কিন্তু একটা জ্যা। চিত্রে পি কিউ হলো ও কেন্দ্রীয় বৃত্তের একটি জ্যা। একটি বৃত্তের অসংখ্য জ্যা অঙ্কন করা যায়। বৃত্তের ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তচাপ কাকে বলে? বৃত্তের পরিধির অংশ বিশেষকে বৃত্তচাপ বলে। পরিধির যে কোনো অংশকে কি বলা হবে? বৃত্তচাপ। তাহলে এই যে এটা একটা কি পরিধির অংশ, তাহলে এই পরিধির অংশটাকে কি বলা হবে? বৃত্তচাপ। চিত্রে এ বি বৃত্তচাপ, অর্থাৎ এটা একটা বৃত্তচাপ। অর্ধবৃত্ত কাকে বলে? বৃত্তের ব্যাস এবং অর্ধপরিধি দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে অর্ধবৃত্ত বলে। নিচে যে অংশটা, এই অংশটা হলো ব্যাস, আর উপরের এটা হলো কি অর্ধপরিধি। তাহলে আমাদের সংজ্ঞায় কি বলছে? বৃত্তের ব্যাস এবং অর্ধপরিধি দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে। চিত্রে এবিসি অর্ধবৃত্ত। বৃত্তাংশ কাকে বলে? যে সমতলিক ক্ষেত্রের এক পাশ জ্যা ও অন্য পাশ চাপ দ্বারা সীমাবদ্ধ থাকে সেই সমতলিক ক্ষেত্রকে বৃত্তাংশ বলে। দেখো এক পাশে জ্যা, অন্য পাশে কি বৃত্তচাপ দ্বারা আবদ্ধ একটা সমতলিক ক্ষেত্র হলো এটা, তাই না? তাহলে এই ক্ষেত্রকে বৃত্তাংশ বলে। আমরা একটু আগে কি অর্ধবৃত্ত দেখলাম, অর্ধবৃত্তটাকেও কি আমরা বৃত্তাংশ বলবো। অর্থাৎ বৃত্তের অংশবিশেষকেই কি বলা হবে?
বৃত্তাংশ। তবে খেয়াল রাখতে হবে সেইখানে একটা যে থাকবে এবং একটা বৃত্তচাপ থাকবে। চিত্রে এবিসি বৃত্তাংশ। বৃত্তকলা কাকে বলে? একদিকে দুইটি ব্যাসার্ধ এবং অন্যদিকে চাপ দ্বারা সমতলিক সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলে। দেখো এখানে একদিকে কি একটা ব্যাসার্ধ দুইটা ব্যাসার্ধ আর অন্যদিকে একটা চাপ, তাহলে একদিকে দুইটা ব্যাসার্ধ এবং অন্যদিকে চাপ দ্বারা সমতলিক ক্ষেত্রকে বৃত্তকলা বলে। চিত্রে এবিসি বৃত্তকলা। তাহলে আমরা একটু দেখি, অর্ধবৃত্তের মধ্যে একটা ব্যাস থাকবে এবং একটা বৃত্তচাপ থাকবে। বৃত্তাংশের মধ্যে কি থাকবে? একটি যে থাকবে আর একটি কি থাকবে? বৃত্তচাপ থাকবে। আর বৃত্তকলার মধ্যে কি থাকবে? দুইটি ব্যাসার্ধ থাকবে এবং একটি বৃত্তচাপ থাকবে। বৃত্তের বৈশিষ্ট্য। বৃত্তের একটি মাত্র কেন্দ্র থাকে। বৃত্তের কয়টা কেন্দ্র থাকবে? একটা কেন্দ্র থাকবে। একটি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস এবং যে এর সংখ্যা অসংখ্য, অর্থাৎ একটি বৃত্তের মধ্যে আমরা অনেকগুলা ব্যাসার্ধ অঙ্কন করতে পারবো, অনেকগুলা ব্যাস অঙ্কন করতে পারবো এবং অনেকগুলা যে অঙ্কন করতে পারবো, যার পরিমাপ আমরা গুণে শেষ করতে পারবো না। বৃত্তে সমস্ত ব্যাস এবং ব্যাসার্ধ সমান হলেও সমস্ত জ্যায়ের দৈর্ঘ্য সমান নয়, অর্থাৎ একটা বৃত্তে যতগুলাই ব্যাস অঙ্কন করি না কেন প্রত্যেকটা ব্যাস অবশ্যই কি হবে? সমান হবে। আবার যতগুলা ব্যাসার্ধ অঙ্কন করতে পারি প্রত্যেকটা ব্যাসার্ধ সমান হবে, কিন্তু যতগুলা যে অঙ্কন করব সব কয়টা জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু সমান না, এটা মনে রাখবে। বৃত্তের কোনটার দৈর্ঘ্য সমান না? জ্যায়ের দৈর্ঘ্যগুলা সমান না। বৃত্তের ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম যে। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক। এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে হোমওয়ার্ক। চিত্রসহ সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। চতুর্ভুজ, আয়ত, বর্গ, বৃত্ত। একটি বৃত্ত অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। যারা হোমওয়ার্ক করবে অবশ্যই কমেন্টে জানাবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমি চেষ্টা করব পরবর্তী কোনো ক্লাসে সমাধান দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আল্লাহ হাফেজ।